লালনের বিভিন্ন গান আমার মাঝে মধ্যে ঘুরছে, এবং একটা পর্যায়ে মনে হচ্ছে যে আসলে কি বলা যায়, আমি কি বলতে পারি। আমার ধারণা আপনারা জানেন যে জগৎ এমনিতেই অপ্রয়োজনীয় শব্দে পরিপূর্ণ, প্রচুর কোলাহল, এবং সকাল থেকে অনেক কথা বলি আমরা। কিন্তু যখনই আপনি এরকম লালনের গান বা যে কোনো গুরুত্বপূর্ণ মানুষের গানের বাণীর সামনে গিয়ে দাঁড়ান, তখন আপনি আপনার যে পরিবর্তনটা ঘটে সেটা হচ্ছে আপনি শব্দহীন হয়ে পড়েন। কারণ আপনি তখন বুঝতে পারেন জগতে আমরা সারাদিন যত শব্দ উচ্চারণ করি তার বেশিরভাগই আসলে অপ্রয়োজনীয়। আমরা মানুষ, আমরা ছোটবেলা থেকে বড় হয়ে আমাদেরকে শেখানো হয় যে তুমি বড় হয়ে এটা হতে হবে, ওটা হতে হবে, অনেক কিছু হতে হবে। আমাদের কাজটা করতে দিতে হবে। তা আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যে তোমাকে বড় হয়ে এটা হতে হবে, ওটা হতে হবে, এবং আমরা বিদ্যালয়ে যাই, বিদ্যালয়ে পড়াশোনা করি, করে অনেক কিছু হয়ে ওঠার চেষ্টা করি। এই হয়ে ওঠার চেষ্টা ঠিক আছে, কারণ এই হয়ে ওঠার চেষ্টা না থাকলে জগৎ আগামী আমাদের তো একটা আর্থিক সামাজিক ব্যাপার স্যাপার আছে, সেগুলো কিছুই আগাবে না। কিন্তু হয়ে ওঠার একটা বিপদের দিকও আছে। আমরা যখনই কোনো কিছু হয়ে উঠি তার সঙ্গে আমাদের অহঙ্গ হয়ে ওঠে। কখনো কখনো আমাদের নিজের চেয়ে আমাদের অহঙ্গের সাইজ বড় হয়ে যায়। এটা হচ্ছে হয়ে ওঠার একটা বড় বিপদ। আপনি লালনের গান বলেন বা যে কোনো আধ্যাত্মিক গানের কথাই, মানে স্রষ্টাদের কথা বলেন বা বাউলের কথা বলেন, আমার ধারণা, আমি আমার মতো করে বুঝি, আমি খুব বাউল গানের উপর যে খুব শিক্ষিত মানুষ তা না। আমি আপনাদের সবার মতোই ছোটবেলা থেকে অনেক গান শুনেছি বাউলদের, তাদের আড্ডায় কখনো গেছি, শুনে আড্ডা থেকে বুঝা আমার বোঝার যে ব্যাপারটা, যেটা বুঝতে পেরেছি আমি বাউল জিনিসটা কি। বাউলকে আপনি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন। বাউলিজমকে বলতে একটা ব্যাখ্যা এরকম হতে পারে যে কোনো কিছু না হয়ে ওঠার চেষ্টা করাটা হচ্ছে বাউল হয়ে ওঠা। আপনি বাউলদের মধ্যে কোনো তাড়া নাই, ছেড়ে চলে যাচ্ছে স্টেশন থেকে, কোনো তাড়া নাই। টাকা কামাতে হবে, একটা বড় ভালো গাড়ি কিনতে হবে, তাড়া নাই, ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। আনন্দ বানাতে হবে, কোনো তাড়া নাই। পাশের একজন অনেক সম্মান হয়ে যাচ্ছে, ফেসবুকে ফলোয়ার 10 লাখ। বাউলের কোনো ব্যাপারে কোনো তাড়া নাই, কারণ বাউল জানে এই সকল তারা আসলে মিনলেস। আমরা প্রত্যেকেই মহাবিশ্বে এবং এটা কোনো বাড়তি বলার কথা না। আমার জানুয়ারিতে ব্রেন স্ট্রোক হয়েছে, আমি আল্লাহ আমাকে তখন নিয়ে যেতে পারতেন, নিয়ে গেলে আজকে আমি আমার আমাকে যে কবরস্থানে কবর দিয়েছে, আমাকে হয়তো সেই কবরস্থানে কবর দিত, এবং তারপরে আমি ধুলা হয়ে থাকতাম ওখানে। ফলে আমরা মরে গিয়ে যে ধুলা হলো, এটা আমরা যে জ্ঞানটা জানি, এটা বাউল এই জগতে বসেই জানে যে তো এখানে আসলে বিপদ হচ্ছে, এখান থেকে চলে যাওয়ার পরে 3 ঘন্টা আমি এই এই বাউলিজম দ্বারা আক্রান্ত থাকবো, এবং আমিও কোনো তাড়া বোধ করবো না যে আমার কি স্কেডিউল আছে পরে, এরপর আমাকে কি করতে হবে, এই তারা মাথায় কাজ করবে না। কিন্তু আমি যেহেতু একদিকে ফিল্ম হিসেবে আমার নিজের কিছু কাজ থাকে, তারা থাকে, সেখানে আমরা মাঝে মধ্যে যখন বাউলিজম দ্বারা আক্রান্ত হই 1 মাস কিছুই করলাম না, ভালো। কিন্তু যেহেতু আমি এখন একটা জনগণের দায়িত্ব নিয়েছি, ফলে আমার ওই ভাবের এবং ভরে আক্রান্ত হয়ে যাওয়ার সুযোগ নেই। ভাবের মধ্যে বসে আমাকে ভাবতে, আচ্ছা বাউলদের এই যে সংকটের কথাগুলো এখানে বলা হলো, তাই অনেকগুলো কথা আমি জানি, সেগুলোর ব্যাপারে আমরা কি ভাবছি, কি করছি এবং সামনে কি করতে পারি, এই কথাগুলো বলা খুব প্রয়োজন। প্রথমে হচ্ছে যে আপনারা জানেন যে এটা এই যে বাউলদের উপর যে 5ই আগস্টের পরে কোথাও কোথাও কিছু ঘটনা ঘটেছে, এটা কিন্তু
কোনো একটা এই সময় স্পেসিফিক কোনো ব্যাপার না। আমরা জানি কারণ 5 আগস্টের পরে দেশের পুলিশ প্রশাসন প্রায় অকার্যকর ছিল। আমরা সবাই জানি দেশের পুলিশ বলে কিছু দেখিনি আমরা। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও এখনো পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে সরকার হিসেবে যে আমরা অত্যন্ত শক্তিশালী এটা তো বলা যাচ্ছে না। এটা আমরা দাবি করছি না, কেউ আমি নিশ্চিত বলবো না। এর কারণ এই যে আমরা একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি, পুলিশ বাহিনীর পুনর্গঠন হচ্ছে, আমরা কিন্তু একটা পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছি। বাউলদের বিশেষ করে মাজারে যে ঘটনাগুলো ঘটেছে শুরুর দিকে, ওই সময় আসলে ঠেকাবার মতো কেউ ছিল না, এবং ঠেকাতে দেখা গেছে সাধারণ মানুষ, সিভিলিয়ান, আমাদের মতো আপনাদের মতো মানুষজনই আটকানোর চেষ্টা করছে। কোথাও সফল হয়েছে, কোথাও হয়। কিন্তু এখন যখন আমরা ধীরে ধীরে সরকারের উপর আমাদের সরকার উদ্যান বলতে যাচ্ছি, দেশ পরিচালনার পদ্ধতির উপর আমাদের ভিড় তৈরি করছি, এখন আমাদের দায়িত্বটা আমরা এক্সিকিউট করছি। তারপরে নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে 5 আগস্ট পরে প্রথম 1 মাস যে অবস্থা ছিল, এখন সে অবস্থায় নেই। কিন্তু সে অবস্থায় নাই বলে আমরা যে তৃপ্তি ভেতর করতে পারি, আমি সেটা বলতে চাই না। যে একটা ঘটনা ঘটে, যেমন কিছু জায়গায় টাঙ্গাইলে এই কথা বলছে, টাঙ্গাইলের মানুষের এখন ঘুরে গেলাম কোন জায়গাটায়, এই ময়মনসিংহ 4-5 দিন নেই ময়মনসিংহ। একটা ঘটনা যদি ঘটে, সেটার জন্য আমরা শান্তিতে বসে থাকতে পারি। আমরা সরকারের তরফ থেকে আমরা এইটুকু বলতে পারি, আমাদের ক্যাবিনেটে এই বিষয়ে কয়েকবার আলোচনা হয়েছে, এবং আমাদের প্রত্যেকের অবস্থান ছিল অভিন্ন যে আমরা এটা টলারেট করবো না। এবং এই বার্তা আমরা শুধু ক্যাবিনেটে বসে আলোচনা করছি তা না, এই বার্তা আমরা জেলা প্রশাসকদের কাছে পাঠিয়েছি, পুলিশ সুপারদের কাছে পাঠিয়েছি, এবং তারা সবাই এই জন্য আপনি দেখবেন যে কিছু ঘটনা করে আসছে আস্তে আস্তে অনেক। কিন্তু নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছিল, ওই ঘটনা ঘটার পর আমাকে কেউ জানায়নি। আমি নিজে অনলাইনে খবরটা করি, আমার মিনিস্ট্রির অ্যাডিশনাল সেক্রেটারি সাহেবকে বলি, উনি অ্যাডিশনাল সেক্রেটারির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন, এবং তাদেরকে আমাদের বার্তাটা খুব স্পষ্ট করে জানাই যে এটা কেন আপনারা বাউলদের যন্ত্রপাতি নিয়ে এসছেন, এটা তো আপনাদের কাজ না। আপনাদের কাজ নিরাপত্তা দেওয়া, এবং যারা এই গরিবদের করার চেষ্টা করছে তাদের সঙ্গে কথা বলা, তাদেরকে ডায়ালগ এনগেজ করা, এটা হচ্ছে আমাদের প্রশাসনের কাজ। কিছুদিন আগে আমি নারায়ণগঞ্জ গেছিলাম আমাদের একটা অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের আগে ইনফরমালি আমাদের সচিব সাহেব ছিলেন, জেলা প্রশাসক ছিলেন, পুলিশ সুপার ছিলেন, আমরা লাঞ্চ করতে বসেছিলাম। আমাদের লাঞ্চ করেছি 15-20 মিনিট ধরে। এই 15-20 মিনিটে আমাদের লাঞ্চ মিটিং এর মূল আলোচনার বিষয় ছিল নারায়ণগঞ্জে যে ঘটনা ঘটেছে এটা আর ঘটতে পারবে না, এবং আমাদেরকে আমাদের বাউল শিল্পীদের পাশে দাঁড়াতে হবে, আমাদের মাজারগুলোর পাশে দাঁড়াতে হবে। এই আলোচনাটা আমরা করতে করেছি। গতকালকে আমাদের ক্যাবিনেটে একটা মিটিং ছিল, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতি হিসেবে হয়, সেই মিটিং এ দীর্ঘক্ষণ আমাদের আলোচনা হয়েছে, এবং সেখানে একই কথা হয়েছে যে আমরা আমাদের সরকারি চ্যানেলে এই বার্তাটা আবার পাঠিয়ে দিতে হবে যে এই ঘটনা যেন একটা না ঘটে। কিন্তু ঘটনা ঘটবে, কারণ আপনি জানেন সব দেশেই কিছু না কিছু মানুষ থাকে যারা অপরাধ করবে। তাহলে ঘটনা ঘটলে আমাদের কি করতে হবে? আমাদের সাথে সাথে ব্যবস্থা নিতে হবে, যে কাজটা হচ্ছে আমাদের দায়িত্ব। বাউল শিল্পী এবং মাজারের ব্যাপারে, বাউল শিল্পীদের ব্যাপারে আমাদের যেটা একটা সংগঠন আছে, আমরা আমাদের প্রতি অনুরোধ থাকি যে আপনাদের কোথাও এরকম একটা ঘটনা ঘটলো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে সরাসরি মেসেজ পাঠাবেন, আমি সরাসরি সেই খবরটা নেওয়ার চেষ্টা করবো। একই বক্তব্য, আপনারা সরাসরি আমাদেরকে মেসেজ পাঠাবেন, আমরা যে কোনো ঘটনা ঘটলে সাথে সাথে ব্যবস্থা নেব। তবে আমি আশার দিকে কথা বলতে চাই, আশার দিকে চান। দেখেন, এই ঘটনাগুলো ঘটায় কিন্তু খুব অদৃশ্য ঘটলো, বাংলাদেশের 17 কোটি মানুষ এটা বিশ্বাস করে না, এটা আপনারা জানেন। এবং আমরা এই আসলে আমি একটা কথা ভুলে গেছি বলে, নারায়ণগঞ্জের ঘটনাটা যেদিন ঘটলো, সেটা পরে আমরা যে শুধু প্রশাসনকে বলেছি এটা ইন্টারসেপ্ট করতে, তা না। একই সঙ্গে শিল্পকলা একাডেমির ডিজি সাহেবকে আমি ফোন করেছি, আমি তাকে বলেছি আমাদের সাধারণ মেলা কটা হয়, বলবো যে এই বছর 12টা হবে।
আমি বললাম 24 টাকা ভাগ, এবং 2 দিনের মধ্যেই আমরা সিদ্ধান্ত নিই, এবং আপনারা দেখতে পাচ্ছেন শিল্পকলা একাডেমি তাদের বাংলার যে সাধুধারা এটা কালভাগ করেছে, ফলে বাংলার জায়গায় এটা এবছর 24টা হবে। আমাদের বাজেটের টানাটানি আছে, আমি এটুকু বলতে পারি আপনাদেরকে আগামী বছর এই সংখ্যাটা আরো বাড়বে, এবং এটা বাড়বে, এটা কোনো দয়া না, এটা আমার কোনো মাহাত্ম্য না, এটা আপনাদের পাওয়া না, বিকজ বাংলা হচ্ছে বাংলাদেশের আমাদের কালচারাল লেগেসির একটা খুবই উল্লেখযোগ্য পার্ট। এবার আসি আরেকটা প্রসঙ্গ আমি আলোচনা করতে চাই, এই যে বাউলদের ডেটাবেস নেই। আমরা কি দুর্ভাগ্যের কথা, বাউলদের না, আমাদের বেশিরভাগ সেক্টরের ক্ষেত্রে কোনো ডেটাবেস নেই। এটা আমি পরশুদিন একটা ফিল্ম কনফারেন্স ছিল, যদি আমার মিনিস্ট্রি না, তারা আমি ফিল্মের বলে হয়তো তারা আমাকে জানিয়েছে, সেগুলো আমি একই কথা বলছি। আমি বলেছি আমরা জানি না আমাদের কতজন মানুষ একটা সেক্টরে কাজ করছেন, শিল্পী আছে, আমরা জানি না তাদের মধ্যে কতজনের আর্থিক অবস্থা কি, কতজন নিয়মিত শো করছেন, কতজনের হেলথ প্রয়োজন, এটা না। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রচুর অনুদানের ফান্ড আছে, এই মুহূর্তে নাই, আগামীবার আবার আসবে, কিন্তু আমি গিয়ে দেখেছি প্রচুর ফান্ড সেখানে ব্যবহার করা হয়েছে, এবং দুর্ভাগ্য হচ্ছে বেশিরভাগ ফান্ড রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়েছে। আমি এইটুকু আপনাকে বলতে পারি, আমাদের সময় একটা টাকা রাজনৈতিক ভাবে ব্যবহার হচ্ছে না, হবে না, এবং আমি এটাও বিশ্বাস করতে চাই এরপরে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা এই ধারণা অক্ষুণ্ণ রাখবেন, যারা প্রকৃত শিল্পী, যাদের যাদের কাজ প্রোভাইড করা আমাদের প্রয়োজন, এবং যারা কাজ করতে অক্ষম হলে যাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন আমাদের, এই কাজটা তারা কন্টিনিউ করবেন, পরবর্তীতে যারা আসবে এটা বিশ্বাস করতে চাই। এই ঘোলার থেকে আমরা এই যে ডাটাবেসটা আপনাদের রেডি হয়ে যায়, আমাদের সঙ্গে আপনাদের যোগাযোগ থাকবে। আমি বলবো আপনাদের ডাটাবেসটা মিনিস্ট্রিকে প্রেজেন্ট করেন, আমাদের মিনিস্ট্রি বাউলদের জন্য, কারণ এটা একটা এটাকে আমরা একটু আলাদাভাবে দেখতে চাই। আপনারা জানেন যে ইউনেস্কো হেরিটেজ হয়েছে, হেরিটেজের অন্তর্ভুক্ত হয়েছে 2008 সালে বাউল গান। সো আমরা এটাকে গুরুত্ব দিয়ে দেখতে চাই, বাউলদের জন্য আমরা একটা আলাদা কি সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি। সেটা একটা তো শিল্পকলা আমাদের অনুষ্ঠান বাড়ানো, সেটা আমরা বাড়াচ্ছি, এর বাইরেও আর কি সাপোর্ট সিস্টেম তৈরি করা যায় সেটা নিয়ে আমরা কাজ করবো। বাট তার আগে আপনারা আমাদেরকে একটু ডাটাবেসটা তৈরি করে দেন, এটা আমাদের মানে কার্যক্রমটা প্রণয়নে সাহায্য করবে। যতদিন, এবং এই কথাগুলো কিন্তু মুখের কথা না, আমার এখানে মিনিস্ট্রির প্রতিনিধি আছেন, আমি তাদেরকে বলবো যেগুলো নোট নেন, এবং আপনাদেরকে বলবো আমি আজকে যা যা বললাম এই কথাগুলো লিখে রেজলিউশন আকারে আবেদনের চিঠিতে আমার বরাবর একটা মন্ত্রণালয়ে আসেন, এবং আমাকে আমরা জবাবদিহির মধ্যে থাকতে চাই। আমরা মঞ্চে গিয়ে একটা বই তালি দেওয়ার মতো কথা বললাম, কিন্তু পরে কাজ করতে পারলাম না, সেটা যেন না হয়। আমরা যে সব কাজ করতে পারবো তা না, কিন্তু আমরা চেষ্টা করবো, কিছু কাজ পারবো, কিছু কাজ পারবো না, কিন্তু সবভাবে চেষ্টাটা করবো, এবং সেটার জন্য আপনাদের এই আমরা আজকে যে কথাগুলো বললাম আমি এগুলো সাজিয়ে আপনারা একটা চিঠি নিয়ে আসবেন। আমরা পাশে দাঁড়াবো, কারণ পাশে দাঁড়াবো আমার উচিত আমি কোনো মহান ব্যক্তি না, যে কোনো দয়া রাখি নিয়ে পাশে দাঁড়ানো না, এটা আপনার রায়, এটা আপনার অধিকার, এটা রাষ্ট্রের দায়িত্ব আপনাদের পাশে দাঁড়ানো, এটা আপনাদের প্রতি কেউ কোনো কম্পামিনেশন করছে না। আমি শেষ করতে চাই আরো একটু কি বলে বাউলজন দ্বারা আক্রান্ত হতে চাই, যাতে পরবর্তী এখানে বেড়ে যাওয়ার 2 ঘন্টা আমার মাথায় কিছু কাজ না করে, এটা আমি চাই। আমি বাউলের একটা গান আমাকে শুনেছিলাম, ওই গানটা আমার খুব প্রিয় গান, আমি এটা নিয়ে লিখেছিলাম রাখিলে সাহিত্য করে। আমরা প্রত্যেকেই কিন্তু একটা খুব জল, এবং আমরা হয়তো কেউ জানি যে আমরা খুব জল, কেউ জানি না। আমরা যে জানি না সে অহংকার করি, সে আরেকজনকে মারতে যাই, এবং বলতে যাই তুমি আমার মতো না, তোমাকে মারতে হবে, তুমি কেন মাজারে যাও, তোমাকে মারতে হবে, তুমি কেন বাউল গান গাও, তোমাকে মারতে হবে। কারণ আমরা মনে করি আমি যে রাস্তা বিশ্বাস করি এটাই সঠিক, এর বাইরে আর কোনো রাস্তা নেই। এই যে আমি ঠিক আর সবাই ব্যাঠিক, এটা পৃথিবীর সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় অসুখ। এই অসুখ থেকে বেরোয় আসে কিন্তু বাউল গান। বাউল গান কিন্তু আপনাকে, আপনি রামায়ণের যে কোনো গান শুনলে বুঝবেন যে গান শুনলে বোঝা যায় যে একজন সন্দিগ্ধ মানুষ,
তিনি গানটা রচনা করেছেন। তিনি অসহায় এবং সন্দিগ্ধ, তিনি জানেন না তার মুক্তি কোথায়, তিনি জানেন না তিনি কে, কোথেকে এসছেন, কোথায় যাবেন, অন্ধকারের মধ্যে রাস্তা খুঁজতেছেন। আমরা যদি এই জিনিসটা ভাবি তাহলে কিন্তু আমাদের যে অহংবোধটা সেটা থাকে না, তখন কিন্তু আমরা আমাদের মনটা আমাদের উপর চাপিয়ে দিতে চাই না। এটি খুব জোর করে রাখছে আমাদেরকে, এটা আমাদের সবাই ফিল করা প্রয়োজন। কবে বর্ষা আসবে? বর্ষা কি? বর্ষা আসলে জ্ঞানের উদয়। কবে আমার সেই জ্ঞানের উদয় হবে? আমি কে বড় সাগরে বেঁচে যাবো। এবং এই জ্ঞানের সাগরটাকে, জ্ঞানের সাগরটা হচ্ছে